রাজনৈতিক প্রভাবে নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে। জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ভাঙা হবে সিন্ডিকেট। রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। শুরু হলো মাহে রমজান। মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায়, ভোর রাতে সেহরির পর সিয়াম সাধনা শুরু। ছোটবেলা থেকেই এই এলাকায় ঐতিহ্যটা আমরা প্রতি বছরই গজল করে থাকি। আমাদের ইবাদত করার তৌফিক দান করেন এবং যাতে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের রোজাকে কেন্দ্র করে গুনাহ মাফের একটা মাস, সেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। রোজায় বন্ধ থাকবে স্কুল কলেজ, আজ থেকে শুরু হচ্ছে ছুটি। সংশোধিত শিক্ষাপঞ্জি দিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। রাজধানীর হাজারীবাগে ভোররাতে বেঙ্গল লেদার শুর গোডাউনে অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 4 ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে চলছে নির্বাপনের কাজ। 4 তলার একটা অংশ, 3 তলার সামনে একটা অংশ আগুনে পড়ে গেছে, বাকিটাকে আমরা সেভ করতে। রমজানের শুরুতেই ঘরে ঘরে ঈদ শপিং পরিকল্পনা। অনেকেই শুরু করেছেন কেনাকাটা। 10 রোজার পর জমে উঠবে বাজার, আশা ব্যবসায়ীদের। এখন মানুষ আসছে দোকানপাট কি কালেকশন আইতে আছে এটার জন্য দেখার জন্য। ঈদের সময় অনেক ঝঞ্ঝাল হয়, যার জন্য ঈদের প্রথম টাইমে ঈদের কেনাকাটা শেষ করা উচিত। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় দূষণ বেড়ে যাওয়ায় হুমকিতে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। বিভিন্ন রোগবালাই আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। দর্শক শুভ সকাল, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়, বরং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান, রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে গণ্য না করার। বিএনপিকে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি, সেই সীমারেখা ভুলে তারেক রহমান বললেন, এই সরকারের প্রতি সবার অধিকার সমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বক্তব্যের শুরুতে জানিয়ে দিলেন, তার সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে সমতলে বসবাসকারী সবার জন্য এ দেশ হবে নিরাপদ ভূমি। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। সরকারের পরিকল্পনা তুলে ধরে বক্তব্যে প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দেন বাজার সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে তার অবস্থানের বিষয়ে। বলেন, রমজানকে মুনাফা ভোগের মাস হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। আমি দেশবাসীকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা জানাই। রামাদান আত্মশুদ্ধির মাস। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এই ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। বলেন, মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারের মন্ত্রী সংসদ সদস্যরা রাষ্ট্রীয় কোনো সুবিধা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তার সরকার পরিচালনার মূলনীতি হবে আইনের শাসন। বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে।
রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর যানজট নিরসনে রেলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তরুণদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে তথ্য প্রযুক্তি ও কর্মসংস্থানে সহায়তার প্রতিশ্রুতি দেন। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। দল যার যার রাষ্ট্র সবার এই নীতিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রমজানের জনভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেহরি ও ইফতারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সচিবালয়ে প্রথম দিন মন্ত্রিসভার বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা সাজানোর নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারে দেয়া 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আমলাদের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেছেন, জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, তাই প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করার নির্দেশনা দেন তিনি। বুধবার বেলা 12টার দিকে সচিবালয়ে যান তারেক রহমান। তাকে স্বাগত জানান মন্ত্রী পরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিন অফিস করেন, পরে সভাপতিত্ব করেন মন্ত্রিসভার প্রথম বৈঠক। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বৈঠক করেন সচিবদের সঙ্গে। তাদের নতুন উদ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি, সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। শুরু হলো পবিত্র রমজান মাস। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। রাতেই এশার পর মসজিদে হয় তারাবি নামাজ, যাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র রমজান মাসে মহান আল্লাহর নৈকট্য লাভ, পাপ মোচন এবং মৃত আত্মীয় স্বজনদের মাগফিরাতের জন্য ইবাদত বন্দিগিতে মগ্ন থাকবেন মুসল্লিরা। আকাশে এক ফালি চাঁদ, আর এই চাঁদের দেখায় বদলে গেল আগামী একটি মাসের জীবনযাত্রা। বছর ঘুরে আবারও এসেছে বছরের সবচেয়ে উত্তম মাস মাহে রমজান। জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী। জানালেন, বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে রোজা। মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ। 16 মার্চ 2026 তারিখ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মাহে রমজানের আগমনীতে মুসল্লিদের হৃদয়ে আত্মশুদ্ধির তৃষ্ণা যেন বেড়ে যায় বহুগুণ। সারাদিন সিয়াম সাধনার পাশাপাশি নানা ইবাদতে মশগুল থাকতে প্রস্তুত তারা। রোজার মাসে আমাদের ইবাদত করার তৌফিক দান করেন এবং যাতে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমাদের, রোজাকে কেন্দ্র করে, এবং রোজার আমলগুলো যাতে ঠিকমতো করতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই। তো এখন কোরআন তেলাওয়াত করছিলাম, আমি নিয়ত করছি আজকে চেষ্টা করব কোরআন খতম দেওয়ার, না হলে আগামীকাল ইনশাল্লাহ আমার কোরআন খতম হয়ে যাবে। গুনাহ মাফের একটা মাস, সেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব, আমারও ন্যায় আছে। রোজা রেখে কাজের ফাঁকে পবিত্র কোরআন তেলাওয়াতে সময় কাটাতে চান অনেকে। কেউ বা পরিকল্পনা করেছেন এই রমজানেই কোরআন তেলাওয়াত শেখার, কেউ বা করবেন কোরআন খতম। পবিত্র রমজান মাসের সকল ফজিলত ও সওয়াবের সর্বোচ্চটা আদায় করতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। মাহে রমজানে সবাই একটু ইবাদত বন্দি করা, নিজের আমলের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই মাহে রমজানের কতটুকু আমরা দিতে জানি, এটা একমাত্র উনিই জানে, আল্লাহ। যদি আমরা এটার মর্যাদা দিতে না পারি, তাহলে আমাদের ভাই আমরাই কুড়াল মারবো। যে রমজান পেয়ে নাকি নিজের গুনাহ না মাফ করাতে পারলো, সে আল্লাহ তাআলার লানাতে অধিষ্ঠ হবে। এশার নামাজের পরপরই শুরু হয় তারাবির নামাজ।
বাইতুল মোকাররমে খতম তারাবিতে অংশ নেন শত শত মুসল্লি। প্রথম রোজার জন্য প্রথম তারাবি শুরুটাই বিশেষ করে রাখার প্রচেষ্টা সবার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আবারও এলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। সিয়াম সাধনা, নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, জাকাত, ফিতরা আদায় আর জিকির আসকারের মাধ্যমে তাকওয়া অর্জনের মাস। ভোররাতে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা শুরু করেছেন প্রথম রোজা। সেহরির জন্য এখনও মুসল্লিদের ঘুম ভাঙান কিছু মানুষ। ঘরে বা বাইরে সেহরি ঘিরে চলে বাড়তি আয়োজন। বছর ঘুরে এলো মাহে রমজান, তাই তো দলগতভাবে হামদ ও নাত গেয়ে মুসল্লিদের ঘুম ভাঙায় কিশোর যুবাদের এই কাফেলা। ঘড়ি, মোবাইলের অ্যালার্মের যুগে খুব একটা দেখা মেলে না এই আয়োজন, তবে কিছু মানুষ এখনো পালন করেন রীতিটি। ছোটবেলা থেকেই এই এলাকায় ঐতিহ্যটা আমরা প্রতি বছরই গজল করে থাকি। আসলে এখানে পোলাপানেরও অনেকটা আনন্দের ব্যাপার আছে। সেহরি মানেই রান্নাঘরে বাড়ির নারীদের ব্যস্ততা। সবার আগে উঠে গরম গরম খাবার পরিবেশন। ঘুম ভেঙে ওঠেন পরিবারের বাকি সদস্যরাও। সবাই মিলে অংশ নেন সেহরিতে। ছোট ছিলাম তখন অনেকবার মা বাবারা বলতো দুপুরবেলা খাইলে একটা রোজা হবে, তারপর সন্ধ্যার সময় খাইলে আরেকটা রোজা, দুইটা রোজা। রোজাটা আসলে হচ্ছে আমাদের একটু বেশি সময় মেনে চলতে হয়, যেমন সকালে ভোরে আমাদের নামাজ পড়তেই হবে, এটা মাস্ট। এখন আমরা আর ঘুমাই না, আমরা ওই সারাদিন জেনজি যারা করে আর কি, তারা ফোন টিপে সেই সময় উঠে আব্বু ডাকে দেন, আমরা খাওয়া দাওয়া করি। এখনো যাহারা ঘুমিয়ে আছেন ঘুম থেকে জেগে উঠুন, সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। রাতের নীরবতা ভেঙে মুয়াজ্জিনের কণ্ঠে ঘুম থেকে জেগে ওঠার আহ্বান। এলাকাবাসীকে সেহরির প্রস্তুতি নিতেই এ প্রয়াস। মাদ্রাসায় শিক্ষার্থীরা ততক্ষণে সেহরির প্রস্তুতি নিয়ে ফেলেছে। সারিবদ্ধ হয়ে শিক্ষক শিক্ষার্থী একসাথে গ্রহণ করেন খাবার। রোজা রাখলে মন পরিষ্কার থাকে, ভালো লাগে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। চারটা আগে জায়গাতেই পরে ওইটাই সকালে আপনার সেহরি খাই, আবার সারাদিন রোজা থাকি, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। অনেকেই আবার ঢু মারেন রকমারি স্বাদের রেস্টুরেন্টগুলোয়। প্রথম সেহরিতে রাজধানীবাসীর অনেকেই নিতে চায় পুরান ঢাকার বিরিয়ানির স্বাদ। বাকি সবগুলি তো বাসায় করবো, প্রথম রোজার সেহরিটা এখানে করার জন্য মন চাইছে, তার জন্য অনেক মানুষ আসে, চিন্তা করে বাসায় খামু, তার চাইল নাজিরা বাজার খাই আসি। দ্রুত সেহরি সেরে তৃপ্তি নিয়ে পানি খাওয়া। কিছুক্ষণ পরই মুয়াজ্জিনের কণ্ঠে সুললিত ফজরের আজান। একে একে সবাই হাজির মসজিদে। নিজের গুনাহ মাফ আর মৃত আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে করেন ফরিয়াদ। দেশের শান্তি সমৃদ্ধি কামনায় হয় দোয়া। রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতি অর্জনের মাস। আমরা সকলকে এই আহ্বান করছি যে আমরা সকলেই গোনা পরিহারের মাধ্যমে এবং খুব বেশি পরিমাণ নেক আমলের মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করব। এভাবেই প্রতিদিন সিয়াম সাধনায় মশগুল থেকে পুরো রমজান মাস অতিবাহিত করতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রথম রোজা থেকেই দেশের সব বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে সরকার। আজ থেকে শুরু হয়ে আগামী ২৬ মার্চ পর্যন্ত থাকবে এই ছুটি। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের শিক্ষাবর্ষে সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে। সেখানেই ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে। পরে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। পূর্ব ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী ১৭ রোজা পর্যন্ত ক্লাস হওয়ার পর ছুটি হওয়ার কথা ছিল। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দিন শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়েই রমজানের প্রথম দিন থেকেই স্কুল কলেজ বন্ধ ঘোষণা করল।
রাজধানীর হাজারীবাগে বেঙ্গল লেদার শু নামের একটি কারখানার গোডাউনে ঘটল অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় 4 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর 3টা নাগাদ তারা অগ্নিকাণ্ডের খবরটি পায়। ভবনটিতে বেঙ্গল লেদার ও বেঙ্গল শুজের হেড অফিস, স্যাম্পল তৈরি এবং মার্কেটিং পেপার ওয়ার্ক হয় এখানে। মূল কারখানা হেমায়েতপুরে। ভবনটিতে রাতে কর্মচারীরা থাকতো না। সংশ্লিষ্টদের ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রথমে 3 তলার অফিসে আগুন লাগে, যা নিভিয়ে যায় ফায়ারের একটি টিম। ঘণ্টাখানেকের মধ্যে আবারও আগুনের সূত্রপাত হয় 4 তলায়। আগুন বড় হওয়ায় 5টি ইউনিট যায় আগুন নিয়ন্ত্রণে। প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহত নেই। প্রথম আগুন লাগছিল, লাগার পর ফায়ার সার্ভিস আসছে, আসার পর তার আগুন নিভে চলে গেছে। চলে যাওয়ার পর তো তার 10 মিনিট পর আবার ওই কোনা দেওয়া 3 তলার থেকে আবার 4 তলা আগুনটা লাগছে। ক্ষয়ক্ষতির বিষয়টা হচ্ছে আমাদের সব অরিজিনাল ডকুমেন্টের ভেতরে ছিল। আমাদের টেবিল অনেক ডকুমেন্ট ছিল, আমরা গিয়ে দেখলাম আমাদের ল্যাপটপ কম্পিউটার যা ছিল সব নষ্ট হয়ে গেছে। লেদার ফ্যাক্টরি ওদের এখানে অফিসটা এবং পাশাপাশি কিছু স্যাম্পল রাখা হয় এদেরকে। সেই লেদারের স্যাম্পলগুলোর মধ্যে আগুন লেগেছিল এবং অনেক সে ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টসগুলো পড়ে গেছে। 3 তলা এবং 4 তলা, এই 4 তলার একটা অংশ, 3 তলার সামনে একটা অংশ আগুনে পড়ে গেছে। বাকিটাকে আমরা সেভ করতে পেরেছি। দর্শক, আমরা একটু ঘটনাস্থলে যাবো, একটু যুক্ত হয়ে দেখবো এখন সেখানে কি অবস্থা। আমার সহকর্মী শকত মঞ্জুর শান্ত সেই খবর আমাদের জানাবেন। শান্ত, আগুন কি পুরোপুরি নেভানো গেল এবং ক্ষয়ক্ষতির কি রকম হয়েছে সেটি কি জানা গেল কিনা, এবং সেই সাথে হতাহতের তো কোনো খবর মেলেনি, কি দেখলেন? ছোঁয়া, এখন আসলে ফায়ার সার্ভিসের যে টিম সর্বশেষ যে অগ্নি নির্বাপন এবং ডাম্পিংয়ের যে কাজ সেটি সম্পন্ন করে সেই সবগুলো টিম কিন্তু ইতিমধ্যে এই অগ্নি স্পট সেটি ছেড়ে গিয়েছে। অর্থাৎ এখানে আর আগুনের কোনো শঙ্কা নেই এবং পুরোটাই বিল্ডিংটি নিরাপদ হিসাবে তারা ঘোষণা করে কিন্তু বের হয়েছে। এবং বলতে হবে যে এখানকার যারা কর্মচারীরা রয়েছেন তারা সকালবেলা খবর পেয়েছেন, তারা এখন এসেছেন এবং এসে তারা এই কারখানা যেখানে আগুন লেগেছে অথবা যা জিনিসপত্র পুড়ে গিয়েছে সেগুলোতেও পরিষ্কার পরিচ্ছন্ন করার যে প্রক্রিয়া সেটি শুরু করেছেন। আমরা সেটার প্রক্রিয়া দেখতে পাচ্ছি। মূলত যেই ঘটনা সেটি হচ্ছে যে তাদের যে অফিস কক্ষ, সেখানে 3য় তলায় যেটি অফিস কক্ষ, সেখান থেকে একটি ডেস্কের কম্পিউটার এবং সেখানে যে সকেটগুলো রয়েছে সেখানে আগুনের সূত্রপাত বলে কর্মচারীরা আমাকে দেখিয়েছেন। এবং সেটি আসলে সেই ঘর পর্যালোচনা করে, কক্ষ পর্যালোচনা করে তাই মনে হচ্ছিল যে জানালার একটি কোণা থেকে সেই আগুনের সূত্রপাত এবং ঘরের অন্যান্য জায়গায় কিন্তু আগুনটি ছড়িয়ে যায়নি এবং সেটি নিভিয়ে যায়। এবং তার 1 ঘন্টা নাগাদ আবার 4র্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং সেটি 5টি টিম এসে কিন্তু প্রায় 3 ঘন্টার একটা যুদ্ধ বলতে হবে, সেই যুদ্ধে কিন্তু আগুনকে নিভানো সম্ভব হয়েছে। যদিও এখানকার কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছিলেন যে তাদের যেই কেমিক্যাল সেকশন, সেই সেকশনটি ঠিক কিছুটা দূরেই ছিল এবং সেখান পর্যন্ত আগুন পৌঁছাতে পারেনি বলে একটা বড় একটা অগ্নিকাণ্ড থেকে হয়তোবা এই ভবনটি রক্ষা পেয়েছে, এমনটি তারা বলছিলেন। বলতে হবে যে নিজস্ব অগ্নি যে নির্বাপন ব্যবস্থা সেটি যতটুকু ছিল সেটুকু দিয়ে আসলে তারা আগুন নিভাতে পারছিলেন না। ছোঁয়া, ক্ষয়ক্ষতি তারা আসলে কাটিয়ে উঠবে এটি প্রত্যাশা। অনেক ধন্যবাদ শান্ত। যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল সমাবেশ ও স্মারকলিপি দেওয়া যাবে, কিন্তু মবের মাধ্যমে কোনো দাবি আদায় করা যাবে না। আর এমন সতর্কতা উচ্চারণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করে তিনি বলেন, সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায়, তাই মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করা হবে। প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদ ও সচিবদের সাথে বৈঠকে অংশগ্রহণ সহ সারাদিন ব্যস্ত সময় পার করেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাই বিকেলে নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব নিতে যান। এ সময় তাকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয়। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, আহ্বান জানান জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের। ঘোষণা দেন দুর্নীতিমুক্ত মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই বাংলাদেশের মানুষ জানে পুলিশ। আরো যে অনেক অর্গানাইজেশন আছে, এখানে সংস্থা আছে, এটা কম জানে। পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে, যে ভাবমূর্তিটা আগে বিনষ্ট হয়েছে সেটাকে রিগেইন করতে হবে এবং টোটালি করাপশন ফ্রি মিনিস্ট্রি বানাতে চাই। সবার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে
এবং কোনো রকমের অবৈধ তদবির হবে না। বাহিনীর মধ্যে যদি অপরাধে জড়িত থাকে তদন্ত হয়, সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আর কোনো ধরনের মব চলবে না। বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না। দাবি দেওয়া থাকবে, যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করবে, মিছিল করতে পারবে, সমাবেশ করতে পারবে, আইনানুগ সমস্ত ডেমোক্রেটিক চর্চা অব্যাহত থাকবে, কিন্তু দাবি আদায়ের জন্য মহাসড়ক আটকা, সড়ক আটকা, মব কালচার এটা সহ্য করা হবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানানো হবে, পুনরুদ্ধার করা হবে ভাবমূর্তি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবেশী সহ যে কোনো দেশের সাথে আলোচনায় জাতীয় স্বার্থ যথাযথভাবে বুঝে নেয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় সমালোচিত তিনি। এর জবাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকারীদের আবারও ভোট গণনার পরামর্শ দেন তিনি। বিএনপি আগে তার পদত্যাগ চাইলেও সময়ের সাথে অনেক কিছু বদলায় বলেও মন্তব্য করেন তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত এই মন্ত্রী। লন্ডনে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সদ্য সাবেক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে ছিলেন সে সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। একসময় অবশ্য আনুষ্ঠানিকভাবে সরকার থেকে তার পদত্যাগও চেয়েছিল বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই খলিলুর রহমানই। এটি নিয়ে যে নানা আলোচনা আছে তা জানেনও তিনি। আচ্ছা, আমি তো জোর করে যাইনি, তো এক একজন এক এক সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তন হয়, তাই না? অন্তর্বর্তী সরকার থেকে সরাসরি নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় বিরোধীদের সমালোচনাও সইতে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীকে। এমনকি এই ইস্যুতে ভোটের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে কোনো কোনো দল। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো এটা বলছে, তো গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নাই। প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর সাথে স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা এবং মন্ত্রিসভার বৈঠকে অংশ নিলে নিজ মন্ত্রণালয়ে যাননি নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। এই ব্যাপারে দিস ইজ আওয়ার রেড লাইন। এ সময় তার সাথে ছিলেন দেশের প্রথম নারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অবশ্যই এটা চ্যালেঞ্জিং, একইভাবে ইন্টারেস্টিং। আমাদের ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের ফরেন পলিসি। তারা জানান, প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর কোন দেশে হচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। এখন এই প্রশ্নটা করবেন না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। হঠাৎই ওষুধ বিক্রয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচলিত কমিশন তুলে দেয় বিপাকে কুড়িগ্রাম জেলাবাসী। ওষুধ সেবনে বাড়ছে বাড়তি খরচ। কেউ কেউ নামে মাত্র ছাড় দিলেও ব্যবসায়ী সমিতি জরিমানা করছে। এতে ক্ষুব্ধ খুচরা দোকানিরা। অনেকেই অন্য জেলা থেকে কিনছেন ওষুধ। দীর্ঘদিন ধরে কমিশন বা ছাড় দিয়ে ওষুধ বিক্রি করে আসছিলেন দেশের ব্যবসায়ীরা। তবে চলতি বছরের 1 জানুয়ারি থেকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি BCDS সেই কমিশন প্রথা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়েছে দেশের উত্তরের দরিদ্রপীড়িত জনপদ কুড়িগ্রামে। আগে ওষুধের MRP থেকে 10 থেকে 12% ছাড় পেত ক্রেতারা। ছাড় প্রথা বন্ধ হওয়ায় ওষুধ কেনায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে রোগীদের। সবচেয়ে বিপাকে দরিদ্র রোগীরা। অস্থিরতা বিরাজ করছে জেলার ওষুধ ক্রেতা ও বিক্রেতাদের মাঝে। আশপাশের জেলা থেকে ওষুধ কিনে আনছেন কেউ কেউ। এ অবস্থার জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। দীর্ঘ 2 মাস থেকে এইরকম কমিশন ওরা বন্ধ করে দিছে। হয়তো কোম্পানি থেকে কমিশন দেয়, কিন্তু এইখানে ফার্মেসি থেকে কিনতে গেলে সে কমিশনটা আমরা পাইতেছি না। এখন 1000 টাকার ওষুধ কিনলে আমি 100 টাকা ছাড় পাইতাম, এখন 1 টাকাও ছাড় দিচ্ছে না। তাহলে আমরা এই সাধারণ রুগী যারা, আমাদের এই বাবা মাকে নিয়ে আমরা যে কষ্টে আছি, আমাদের যদি 100 টাকাও কম হইতো আমার যাতায়াত খরচটা বাঁচত। আগে নিত কিছু কম, 10-20 টাকা কম নিত, এখন নেয় না। ব্যবসায়ী এবং কোম্পানি কমিশন ভাগাভাগির মধ্যে আছে। আমরা যারা ক্রেতা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দোকানদাররা তারা সিন্ডিকেট করে এখন জনগণকে চুষতেছে, যা প্রাইস গায়ে লেখা আছে MRP সেই হিসেবে তারা টাকা দিচ্ছে।
সমিতির নিয়মের বাইরে গিয়ে কোনো দোকানদার সামান্য ছাড় দিলেই গুনতে হচ্ছে জরিমানা। দাম দর নিয়ে প্রায়শই বাকবিতণ্ডা হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। কমিশনের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও নকল ওষুধ বিক্রি করছে এমন অভিযোগও রয়েছে। আমার এক আত্মীয়র কাছ থেকে 110 টাকার জিনিস 100 টাকা নেওয়ার কারণে তাদের ওই যে আপনাদের বিসিডিএস সমিতি থেকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। 5 টাকা 8 টাকা কম নেওয়াতে জরিমানাটা খাইছি। এ যাবত তো 3 বারে 6000 টাকা। কোম্পানির ছেলেপেলেরা 2 টাকা পকেট থেকে দিয়ে নিজের টাকা একটা পকেট থেকে দিয়ে আমাদেরকে গরিবের পৌঁছে দিচ্ছে, আমরা দিতে পারছিলাম, এখন সেটাও দিচ্ছে না। 2 নম্বর মাল ছলা হয়ে গেছে, 2 নম্বর মালের ব্যবসা উঠে গেছে, অনেক উঠে গেছে, যার জন্য ভালো যারা মাল ইনভেস্ট থেকে মাল যেটা কমিতে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে সেই মালের প্রভাব কমে গেছে। ওষুধ কোম্পানিগুলো থেকে ব্যবসায়ীদের আগের মতোই 12% ছাড় দেয়া হচ্ছে। এছাড়া ওষুধ বিক্রির লক্ষ্য পূরণে কমিশন, বোনাস সহ সব মিলিয়ে 20% পর্যন্ত ছাড় পান ব্যবসায়ীরা। বিভিন্ন সময় উপহার সামগ্রীও পেয়ে থাকেন তারা। সব সুযোগ সুবিধা বহাল থাকলেও ক্রেতা 10% ছাড় থেকে বঞ্চিত। কোম্পানি ন্যাচারালি দেয় আছে 12% ইনভয়েস থেকে এমআরপি থেকে। ক্রেডিট আছে, ক্যাশ আছে, ক্যাশে যদি আছে মাসে যদি 20,000 উপরে ব্যবসা করা হয় তাহলে এক্সট্রা 4% দেয়। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির হর্তাকর্তারা বলছেন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, স্টাফদের বেতন সহ দাম বেড়েছে নিত্যপণ্যের। ফলে কোম্পানি থেকে পাওয়া ছাড় ক্রেতাদের দেয়া হলে মুনাফা থাকছে না। সমিতিতে থাকতে গেলে এই সিদ্ধান্তটা মানতে হবে। যারা এই সিদ্ধান্তের বাইরে কাজ করতেছে তাদেরকে আমরা অবশ্যই জরিমানা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে না, এই সিদ্ধান্তটা আমার মনে হয় ভালো সিদ্ধান্ত। ওষুধ প্রশাসনের কর্মকর্তা বলছেন, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি রোধে অভিযান অব্যাহত। তবে ছাড়ের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নেই। ওষুধের এমআরপি মূল্য অপরিবর্তিত থাকায় আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তারা যেটা নিচ্ছে তার সর্বোচ্চ খুচরা মূল্য নিচ্ছে। এই ক্ষেত্রে আসলে আমাদের কোনো করণীয় নেই। এটা তাদের ব্যবসায়িক স্বার্থ। এতদিন তারা যে কমিশন দিচ্ছিল সেটা তাদের ব্যবসায়িক স্বার্থ। এক্ষেত্রে আমাদের মূলত ড্রাগ অথরিটির এটা করণীয় নেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রমজান শুরু মানেই ঈদ উৎসবের প্রস্তুতি। ঘরে ঘরে চলছে শপিং পরিকল্পনা। অনেকে শুরু করেছেন কেনাকাটাও। রোজার শুরুর দিকে মার্কেটে দাম ও স্বস্তি দুটোই বেশি মদ ক্রেতাদের। তবে দোকানগুলোয় এখনো ঈদ কালেকশন পুরোপুরি আসেনি। ব্যবসায়ীদের দাবি 10 রমজানের পর জমজমাট হবে বাজার। শুরু হলো পবিত্র রমজান মাস। এখন থেকেই ঈদ উল ফিতরের ক্ষণ গণনা শুরু। তাই প্রিয়জনের ঈদ উপহার কিনতে ব্যস্ত অনেকেই। প্রথম রমজানে কেনাকাটা সেভাবে শুরু না হলেও দোকানিদের থাকে প্রস্তুতি। ঈদে মধ্যবিত্ত বাঙালির ভরসা নিউ মার্কেট। রোজা শুরুর আগেই দোকানগুলোতে চলে আসে হাল ফ্যাশনের কালেকশন। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার কথা মাথায় রেখে সাজানো হয়েছে এবারের ঈদ সমাহার। দোকানিরা বলছেন, মূলত শবে বরাতের পর থেকেই তারা পসরা সাজান। 10 রোজার পর থেকেই জমজমাট হয় কেনা বেচা। 5-7 দিন গেলে তারপর আমাদের বিক্রি ভালো হবে ইনশাল্লাহ। আর ঈদের নতুন নতুন কালেকশনগুলো আসবে। নর্মালি শবে বরাতের পরেই যে ঈদের কেনাকাটাটা ওইটা শুরু হয়ে যায় আমাদের। 10 রমজান বা 15 রমজানের পর থেকে শুরু হবে। এখন মানুষ আসছে দোকানপাট কি কালেকশন আইতে আছে এটার জন্য দেখার জন্য। এবার রমজানে বেশ গরম পড়বে, তাই রং নকশার তুলনায় আরাম স্বস্তিকেই খুঁজছেন সবাই। এদিকে রমজান শেষে পণ্যের দাম বেড়ে যায় অনেকটাই, সাথে ভিড়ও। সব দিক চিন্তা করে কেনাকাটার পাট এগিয়ে রাখছেন অনেকে। কেউ কেউ পছন্দের পোশাক প্রসাধনী দেখে যাচ্ছেন, কিনবেন পরে। 15 রোজা থেকে ঈদের কেনাকাটা, আর এখনো বাসায় পরার জন্য ইউজ করার জন্য আর কি কেনাকাটা করতেছি। সামনে তো মনে করেন রমজান অনেক জ্যাম থাকে, তারপর ভিড় থাকে, এখন বাচ্চা নেই, এই জন্য আগেই চলে আসছি। ঈদের কেনাকাটা শুরু করলাম। এই মেয়ের জন্য কিছু নিলাম আর ওর মায়ের জন্য নিলাম। ভিড় হয়, ভিড়ের জন্য শপিং করার জন্য, আর সাশ্রয় পাওয়া যায়। এখন হচ্ছে দাম কম, বেশ হচ্ছে 10 রমজান গেলে মোটামুটি ডাবল দাম হয়ে যাবে। ঈদের সময় অনেক ঝঞ্ঝাল হয়, যার জন্য ঈদের প্রথম টাইমে ঈদের কেনাকাটা শেষ করা উচিত। রমজানের শুরুর দিকটায় দাম অনেকটাই কম, সাধ্যের মধ্যে থাকায় হাসি মুখেই কেনাকাটা সারছেন মানুষ। দোকানিরা বলছেন, মোটা দাগে 10 রমজান থেকেই পণ্যের দাম বাড়তে শুরু করে। তবে এখন কেনাকাটা সারলে পকেটে টান পড়বে না ক্রেতাদের। যখন মালটা একটু মার্কেটে শর্ট হয়ে যাবে তখনই 200-100 টাকা দামটা বাইরে যায় অটোমেটিক। এটাই যে 10-15 রমজানে। এখনও ঈদের সব কালেকশন এসে পৌঁছায়নি অনেক দোকানে। ক্রেতার চাহিদা এবং পছন্দ বুঝে পণ্য মজুতে ব্যস্ত দোকানিরা।
মূলত 10 রমজানের পর থেকেই ঈদের কেনাকাটার মূল ধুম শুরু হবে। তবে এখন যারা কেনাকাটা করছেন তারা ভিড় এবং দাম দুটিকেই মাথায় রাখছেন। তবে সামনে ঈদের কালেকশনগুলো আরও বেশি করে আসবে, ফলে বেশি অপশনের কথা মাথায় রেখেও অনেকে পরিকল্পনা করছেন ঈদের কেনাকাটার। বাজেট নিয়েও বসছেন ঠক। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রোজার শুরুতেই লেবুর বাজারে যেন আগুন লেগেছে। দাম শুনলেই পিলে চমকে ওঠার জোগাড়। সপ্তাহখানেক আগে 40 টাকার হালি এখন বিকোচ্ছে 140 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন এখন লেবুর মৌসুম না, তার উপর অনাবৃষ্টি, তাই সরবরাহ সংকটে বাজার চড়া। যদিও এসব অজুহাত মানতে নারাজ ক্রেতারা। গোটা দিন রোজা রাখার পর প্রাণ জুড়াতে ইফতারে শরবতের বিকল্প নেই। সেই শরবতের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম এখন বাজারের নতুন টেনশনের নাম। রমজান শুরুর আগ থেকেই 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে দর। সপ্তাহ দুয়েক আগের এলাচি লেবু যেটি 40 টাকা হালিতে বিক্রি হতো, সেটি এখন চাওয়া হচ্ছে 140 টাকা। মাঝারি বা কাগজি লেবুর হালি কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। তবে 50-60 টাকা হালির লেবুও মিলছে বাজারে, কিন্তু আকারে বেশ ছোট, রস একেবারে কম। এতে বেশ ক্ষুব্ধ ক্রেতারা। লেবু 120 টাকা হালি চাইতেছে, তো আমরা সাধারণ মানুষ কিভাবে খাবো? 4টা লেবু 140 টাকা উনি চেয়েছে, তো আমি একটু অবাকই হয়েছি। আমরা কিনছি 30 থেকে 40 টাকা হালি, আর এখন 100 টাকা, 80 টাকা, 50 টাকা। নিশ্চয় কারসাজি, সরবরাহ তো অভাব না। সরবরাহ কম, তাই লেবুর দাম বাড়তি বলছেন বিক্রেতারা। জানান বছরের এই সময় বরাবরই লেবুর দাম চড়া থাকে, তবে রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত দামেই কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। কলম্বোটা আমার বিক্রি হইতেছে 120 টাকা, আমার কিনা 140 টাকা 30 টাকা বিক্রি হইতেছে। কাগজি বিক্রি হইতেছে 100 টাকা আলি, 110 টাকা আলি, আমার কিনা আছে 80-90 টাকা আলি। 21,000 টাকার মাল আছে, কোনো বেচা কিনা হইয়া না, কাস্টমার আয় জায়গায় আমাকে বেচা কিনা খারাপ। লেবু আনছি এক বস্তা আমরা 14,000 টাকা দেয়া, লেবু বস্তা তো হয়েছে 900 পিস। তারপর পড়ছে এই যে গুড়াটা পড়ছে, এটা ব্যস্ত আছে 60 টাকা আলি। রাজধানীর কাঁচা বাজারে এসব লেবু আসে মৌলভীবাজার, টাঙ্গাইল সহ বিভিন্ন অঞ্চল থেকে। চাষিরা জানান মূলত জুন থেকে অক্টোবর পর্যন্ত ভরা মৌসুম থাকে লেবুর, তাই রমজানের বাড়তি চাহিদার যোগান পর্যাপ্ত না। বৃষ্টিও নাই, এর জন্য লেবুর সিজনও নাই, এর জন্য আমরা খাটনি খাটতে আসি, পানি দিতে আসি, মানুষ লাগাইয়া গাছের গুড়িতে গুফর টুফর দিয়া আমরা লেবুটা যেমনি রমজান মাসও সার্ভিস হয় করতে আমরা খাটনিটা খাটতে আসি। কিন্তু কদিন আগেও তো কম দামে লেবু মিলেছে বাজারে, তাহলে সরবরাহ সংকটের অজুহাত কতটা যৌক্তিক? এসব দেখভালের দায়িত্ব যাদের, কি বলছে সেই ভোক্তা অধিকার? শুধু লেবু নয়, রমজান কেন্দ্রিক যে সকল পণ্য ব্যাপকভাবে ভোক্তারা ক্রয় করে থাকেন, সেই পণ্যের যেন কৃত্রিম সংকট তৈরি করে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করতে না পারেন, এই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিয়মিত যে টিম বের হতো, এর চেয়ে অতিরিক্ত টিম আজকে থেকেই এই কার্যক্রম শুরু করেছে, মনিটরিং। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে বাৎসরিক লেবুর উৎপাদন প্রায় 3.8 লক্ষ মেট্রিক টন। এর প্রায় 30% রমজানে ব্যবহৃত হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। মেলার ইতিহাসে এই প্রথম স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। রমজান এবং প্রকাশকদের আর্থিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। বইমেলা শুরুর তারিখ নিয়ে টানাপোড়েন চলে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং প্রকাশকদের একাংশের মধ্যে। আর্থিক ক্ষতির কথা জানিয়ে বইমেলা ঈদের পর করার দাবি জানান তারা। এই নিয়ে বুধবার সন্ধ্যা বাংলা একাডেমিতে মেলার তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা সভা হয়। এতে উপস্থিত হন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শেষ পর্যন্ত 25 ফেব্রুয়ারি অমর 21শে বইমেলা উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়। নিতাই রায়চৌধুরী জানান প্রকাশকদের কথা ভেবে মওকুফ করা হবে স্টল ভাড়া, যা থেকে সরকার প্রায় 2.5 কোটি টাকা রাজস্ব পেত। আমরা আমাদের এই ঐতিহ্য, এই ট্রেডিশন এবং এই 21শে বইমেলার যে ঐতিহাসিক গুরুত্ব, এটাকে আমরা ধরে রাখতে চাই। সরকার সেভাবে আন্তরিক। এই সমস্ত আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হলো যে আগামী 25 তারিখে বইমেলার উদ্বোধন হবে। 21 তারিখের পরিবর্তে, যেহেতু 21 তারিখের মধ্যে সম্পন্ন হলো না। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে দিন দিন বাড়ছে দূষণের পরিমাণ। এতে থমকে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে পানি শোধন করে নদীতে ফেললেও সবটাই যেন লোক দেখানো।
এতে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষ্যার পানি, যা ব্যবহার করে বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। শিল্পায়নের নামে নদীতে দেদারসে ফেলা হচ্ছে বিষাক্ত তরল। এতে থমকে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। বর্জ্যের দূষণে নদীর পানি আর পরিবেশ দুটোই পড়ছে মারাত্মক হুমকিতে। নারায়ণগঞ্জের তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠান প্রায় 350। কাগজে কলমে পানি শোধনের জন্য প্লান্ট স্থাপন করেছে অনেক প্রতিষ্ঠান। তবে খরচ কমাতে কেমিক্যাল বর্জ্য মিশ্রিত পানি ফেলা হচ্ছে ক্যানেলের মধ্যে। পরবর্তীতে সেই পানি গিয়ে পড়ছে নদীতে। একই প্রক্রিয়ায় নদীতে পড়ছে সিটি কর্পোরেশন আওতাভুক্ত বাড়িঘরের বর্জ্যও। পার্ক করছে সবাই বিনোদনের জন্য, কিন্তু কেউ বিনোদন নিবে কি, দুর্গন্ধেই সহ্য করতে পারে না। কোম্পানি পানিগুলো এখানে বন্ধ করা যায়, তাহলে পানিটা সবসময় ভালো থাকবে। বর্ষাকালে সাধারণত খুব সুন্দর পানি থাকে। নদীতে মাছ থাকে না, নদীতে দুর্গন্ধ, পানির সমস্যা, এর কারণে এই রিফারিং করে ফেলাইলে এই সমস্যাটা থাকতো না। বিষাক্ত তরলের প্রভাবে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষ্যার পানি, যা ব্যবহারের ফলে রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এই পানি ওয়াসার রিফারিং করে দিচ্ছে, এই নদীর ডাইরেক্ট নদী থেকে পানি তুলতেছে। মানুষের ক্ষতি হইতেছে, বাচ্চা কাচ্চার ক্ষতি হইতেছে, সবাই অসুস্থ হইতেছে। পরিবেশ দূষণ রোধে বিভিন্ন সংস্থা কাজ করলেও কঠোর নজরদারির অভাবে সেগুলো তেমন কাজেই আসছে না বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এই কর্মকর্তা। জানান, শুধুমাত্র জরিমানা আদায় করে দূষণ ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। খাতার মধ্যে আইন লেখা হয়, আইনের কোনো বাস্তবায়ন নেই। এই অবস্থা চলতে থাকলে নারায়ণগঞ্জ এখন তো গার্বেজ হয়েই গেছে, নারায়ণগঞ্জ একেবারেই বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। তা আমি আহ্বান করতে চাই, এভাবে নতুন সরকার এসেছে, জনপ্রতিনিধি পেয়েছি আমরা, এবং আজকে সবার আগে নারায়ণগঞ্জের পরিবেশকে উন্নত করতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, দূষণকারী প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তাদের। যে সকল প্রতিষ্ঠান ইটিপি আছে তাদের একটি মানমাত্রা দেওয়া আছে আইনে, যে এইটুক পর্যন্ত তিনি নির্গত করতে পারবেন। তো আমরা যখন দেখি যে এই সকল প্রতিষ্ঠান দ্বারা নির্গত হচ্ছে না, তার বাইরে আছে, তাদেরকে আমরা শোকজ করে এবং তাদের কাছ থেকে আমরা যথাযথ নিয়মে ক্ষতিপূরণ আদায় করে থাকছি। নদী ও মানুষকে বাঁচাতে দূষণ রোধে এগিয়ে আসবে সবাই, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। টি-20 বিশ্বকাপের খবর এবার। ডু অর ডাই ম্যাচে নামিবিয়াকে 102 রানে হারিয়ে সুপার 8-এ নাম লেখালো পাকিস্তান। এই জয়ে সুপার 8-এ নাম লেখালো সালমান আঘার দল। ম্যান ইন গ্রিনদের দেয়া 200 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 97 রানে থামে নামিবিয়ার ইনিংস। সাহেবজাদা ফারহানের ব্যাটে ভর করে বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছালো পাকিস্তান। নামিবিয়ার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে সিংহলিস ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিং করে পাকিস্তান। শুরুতেই হোয়াইট বলে খোঁচা দিয়ে দৃষ্টিকটুভাবে আউট হন ওপেনার সায়েম আয়ুব। আরেক ওপেনার সাহেবজাদা ফারহান ছিলেন অবিচল। 5-4 আর 2 ছক্কায় 37 বলে 50 তুলে নেন তিনি। কিন্তু তাকে সঙ্গ দেয়া সালমান আলী আগা সেট হয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন। পাকিস্তান দলপতিও হোয়াইট বলে চার্জ করতে গিয়ে কাভারে সহজ ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন। 4 নম্বরে বাবর আজমের পজিশনে নেমে মাত্র 5 রান করে আউট হন খাজা নাফে। তবে 5 নম্বরে প্রমোশন পাওয়া সাদাব খান ভালো সঙ্গ দিয়েছেন সাহেবজাদা ফারহানকে। তবে মূল কাজটি করেছেন ফারহান নিজেই। 37 বলে 50 করা এই ব্যাটার পরের 20 বলে আরও 50 রান যোগ করে তুলে নেন নিজের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি, যা নিসাঙ্কা ও যুবরাজ সামারার পর এবারের আসরের তৃতীয় শতক। ফারহানের অপরাজিত শতক আর সাদাব খানের 22 বলে 36 রানের ইনিংসে 3 উইকেটে 199 রানের পুঁজি পায় পাকিস্তান। বড় রানের এই ভিত কাজে লাগিয়ে পাকিস্তানের জয়টা সহজে এনে দেন বোলাররা। যদিও শুরুটা ভালো ছিল নামিবিয়ার, তবে জান ফ্রাইলিংকে 9 রানে ফিরিয়ে 32 রানে উদ্বোধনী জুটি ভাঙেন সালমান মির্জা। নামিবিয়াকে অল আউট করার পরের কাজটা সেরেন পাকিস্তানি স্পিনাররা। হাসান নওয়াজ, সায়েম আয়ুব, সাদাব খান, উসমান তারিক সবাই ভালো বল করেছেন। লাউরেন স্টিনক্যাম্প ও আলেকজান্ডার বুসিং ছাড়া আর কেউই 2 অঙ্কের ঘরে পৌঁছাতে না পারায় মাত্র 97 রানে অল আউট হয় নামিবিয়া। 102 রানের বিশাল জয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নেয় পাকিস্তান। সাদাব খান 3টি আর উসমান তারিক নেন সর্বোচ্চ 4 উইকেট।
নামিবিয়ার বাধা টপকে পাকিস্তান বিশ্বকাপের সুপার 8-এ, কিন্তু নামিবিয়ার বিপক্ষে 199 রানের বড় পুঁজি পেলেও দলটির ব্যাটিং নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। ব্যাটাররা খুবই অধারাবাহিক, বাজে বলে উইকেট বিলিয়ে দেওয়ার টেন্ডেন্সিটা চোখে পড়ছে বারবার। মোট কথায় বিশ্বকাপে এ গ্রুপ থেকে 3 অ্যাসোসিয়েট নেশনের বিপক্ষে জয় তুলে পাকিস্তান পরের রাউন্ডে, কিন্তু বিগ বয়েজদের লড়াইয়ে পাকিস্তান কেমন করবে সেটা নিয়ে সংশয় দুশ্চিন্তা থাকছেই। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। চীনের হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে 12 জনের প্রাণ গেছে, দগ্ধ আরও কয়েকজন। আগুনে আশপাশে বেশ কয়েকটি দোকানও পুড়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে শিয়াংয়াং শহরের একটি মার্কেটে দুর্ঘটনা ঘটে। ঘণ্টাখানেকের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়। এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি, চলছে তদন্ত। একদিন আগেই চীনের জিয়াংসু প্রদেশে আতশবাজির দোকানে আগুন লেগে 8 জনের মৃত্যু হয়। চীনা চন্দ্রবর্ষের উৎসব ঘিরে দেশটিতে এখন আতশবাজির রমরমা ব্যবসা চলছে। জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে সোমালিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সহায়তা চলছে এই অপারেশন। গোপন ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্রাগার লক্ষ্য করে চলছে অভিযান। এর মধ্যে জঙ্গি গোষ্ঠীটির দখলে থাকা কৌশলগত বিভিন্ন এলাকাও উদ্ধার। সোমালিয়ার সরকারের দাবি, আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠীটিকে পুরোপুরি ধ্বংস করাই এবারের অভিযানের লক্ষ্য। জঙ্গি গোষ্ঠী আল শাবাবের গোপন ঘাঁটি লক্ষ্য করে চলছে একের পর এক হামলা। সম্প্রতি সোমালিয়ার জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করে দেশটির সামরিক বাহিনী। প্রায় 26 বছর আগে আল কায়দার সাথে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠী আল শাবাব আত্মপ্রকাশ করে। গেরিলা হামলা, আত্মঘাতী বিস্ফোরণ ও টার্গেট কিলিংয়ের মাধ্যমে সোমালিয়ার বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেয় গোষ্ঠীটি। একসময় রাজধানী মোগাদিসুর কিছু অংশ নিয়ন্ত্রণ করলেও সেখান থেকে তাদের পিছু হটতে বাধ্য করে আফ্রিকান ইউনিয়ন বাহিনী। তবে দেশটির বিভিন্ন স্থানে এখনও শক্তিশালী অবস্থান ধরে রেখেছে গোষ্ঠীটি। গোপনে বিভিন্ন ক্যাম্পে চলছে যোদ্ধাদের প্রশিক্ষণ। সম্প্রতি আল শাবাবের বেশ কিছু গোপন ঘাঁটির সন্ধান পেয়ে সেখানে হামলা চালায় সোমালি সেনারা। অভিযানের কারণে লোয়ার সাবেলে, হিরান আর মিডল সাবেলের মতো অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয় জঙ্গিরা। অভিযানে সোমালিয়াকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পেরেছি। আল শাবাবের সবচেয়ে বড় বোমা তৈরির কারখানাটি ধ্বংস করা হয়েছে। একই সাথে অনেকগুলো এলাকা আমরা তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পেরেছি। বিশ্লেষকরা বলছেন, আল শাবাবের সাথে লড়াইয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে মার্কিন অস্ত্র সহায়তা। ড্রোন আর বিমানের সাহায্যে আকাশ থেকে নজরদারির ফলে শনাক্ত হচ্ছে ভূগর্ভস্থ ঘাঁটি আর অস্ত্র ভাণ্ডার। আগের তুলনায় এবার আল শাবাবের লুকিয়ে থাকার স্থান শনাক্ত করা গেছে। ড্রোন ও বিমান হামলা ছাড়া তা সম্ভব ছিল না। তাদের গোলাবারুদ, খাদ্য ও পানির মজুদ ধ্বংস হয়েছে। এতে তাদের স্থলযোদ্ধা সক্ষমতা দুর্বল হয়েছে। আল শাবাবের কাছ থেকে পুনর্দখল করা এলাকা ধরে রাখতে এলাকা ভিত্তিক উন্নয়ন আর সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের শঙ্কা, এমনটি না হলে পুনর্দখলকৃত এলাকাগুলোই আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে সংগঠনটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালায় তুষারধসে এখন পর্যন্ত 8 জন নিহতের খবর মিলেছে। শঙ্কা, এই প্রাণহানি আরও বাড়তে পারে। এখনও মরদেহ উদ্ধার করা যায়নি। বুধবার এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। এর আগে দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয় 6 জনকে। প্রতিকূল আবহাওয়া ও তীব্র তুষারপাত অব্যাহত থাকায় উদ্ধার কাজ চালাতে বেগ পোহাতে হচ্ছে। এর মধ্যে কয়েক ফুট বরফে তলিয়েছে স্থানটি। খোঁজ মেলেনি বেশ কয়েকজনের। একটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান তুষারধসটি মঙ্গলবার ভেঙে পড়ে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।